সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পবিত্র রমজানের শুভেচ্ছা। নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ভিত্তিক ক্লাসে তোমাদের সুস্বাগতম। তোমরা যে যেখানে আছো নিশ্চয়ই তোমরা ভালো আছো, নিরাপদে আছো। তো আমাদের এই অত্র কলেজের অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ মহোদয়ের বিশেষ উদ্যোগে আয়োজিত ক্লাসগুলো নিশ্চয়ই তোমাদের অনেক উপকার হচ্ছে। তো সেই আলোকেই আমি মানবিক বিভাগের ছাত্রীদের গার্হস্থ্য বিজ্ঞান বিষয়ে দ্বিতীয় পত্র নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হচ্ছি। তো তোমরা তাহলে আমার এই ক্লাসগুলো একটু দেখো এবং স্ক্রিনে তোমাদের সেগুলো আবারও আসবে। তো গার্হস্থ্য বিজ্ঞানের দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করব। বিষয়টা হচ্ছে বাংলাদেশে বর্তমান পরিবার কাঠামো। এই পরিবার কাঠামো আলোচনা করতে যে আমরা যে যে বিষয়গুলো আলোচনা করব সেগুলো হলো সমাজ ও পরিবার সম্পর্কে ধারণা, পরিবারের শ্রেণীবিভাগ, শিশু সুষ্ঠু বিকাশে একক ও যৌথ পরিবার সুবিধা অসুবিধা, পরিবারের বৈশিষ্ট্য। আজকে আমি এই পর্যন্তই তোমাদেরকে পড়াবো, কারণ হচ্ছে কি এই অধ্যায়টা অনেক বড় এবং পরবর্তী আরেকটা ক্লাসে আমি বাকিগুলো তোমাদের সাথে আলোচনা করব। এখন আসি সমাজ ও পরিবার সম্পর্কে ধারণা। সমাজ এবং পরিবার সম্পর্কে ধারণা করতে গেলে প্রথমে আমাকে জানতে হবে যে সমাজটা কি। সমাজ হচ্ছে যে মানুষ একটি সংগঠন বিশেষ। প্রাচীনকাল থেকেই মানুষ সমাজবদ্ধভাবে বসবাস করে আসছে। সমাজ গঠিত হয় বিভিন্ন ব্যক্তি এবং গোষ্ঠীর সমন্বয়ে। মানুষের পারস্পরিক সম্পর্কের সমষ্টিই হলো সমাজ। এখন এই যে মানুষ পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে বিভিন্ন আচরণ বিধি মেনে চলার ফলে তাদের ভিতরে একটি একমত চলে আসে। এই একমত পোষণ করাই জন্যই হলো সমাজের সৃষ্টি হয়। এখন এই সমাজ সৃষ্টি সম্পর্কে বা সমাজ সম্পর্কে বিভিন্ন সমাজবিজ্ঞানী বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন। সেগুলো একটা দুইটা বলছি। তার মধ্যে ওয়েস্টারমার একজন আছেন সমাজবিজ্ঞানী। তিনি বলেছেন সমাজ হচ্ছে একদল ব্যক্তির সমষ্টি যারা পারস্পরিক সহযোগিতা জীবনযাপন করে। এছাড়া অ্যারিস্টটল বলেছেন যে মানুষ সমাজে বসবাস করে না সে হয় পশু না হয় দেবতা। এছাড়া আরেকজন আছেন ম্যাকাইভার এর মতে, উনি বলেছেন যেসব সামাজিক সম্পর্কের মধ্যে আমরা জীবনযাপন করি তার সংগঠিত রূপই হলো সমাজ। এরপরে আসি পরিবার। আমরা সকলেই কোনো না কোনো পরিবারে জন্মগ্রহণ করি। সেখানে আমাদের জীবনের যত রকমের চাহিদা রয়েছে, সকল ধরনের চাহিদা, প্রাতিষ্ঠানিক শিক্ষা, সামাজিক নৈতিক শিক্ষা, সকল কিছুই আমাদের পরিবার পূরণ করে থাকে। এখন এই পরিবারটা কি? পরিবার হচ্ছে সমাজে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ, মৌলিক, ক্ষুদ্রতম ও চিরস্থায়ী একটি সামাজিক সংগঠন। এখন এই পরিবার সৃষ্টি করতে গেলে আমাদের কিছু বৈশিষ্ট্য দরকার। সেগুলো হচ্ছে কি যে এক ছাদের নিচে বসবাস করতে হবে, বিবাহ বন্ধন থাকতে হবে এবং রক্তের সম্পর্ক এবং পালিত বন্ধনের উপর ভিত্তি করে মানুষ যখন একই স্থানে বসবাস করে এবং একে অপরের কিছু দায়িত্ব পালন করে তখন পরিবার সংগঠিত হয়। এখন এই পরিবার সম্পর্কে বিভিন্ন সংজ্ঞা দিতে যে বিভিন্ন সমাজবিজ্ঞানী বিভিন্ন ধরনের সংজ্ঞা প্রদান করেছেন, তার মধ্যে একজন হচ্ছেন নিমকফ তার ম্যারেজ অ্যান্ড দ্য ফ্যামিলি নামক গ্রন্থে পরিবার সম্পর্কে বলেছেন পরিবার হলো স্বামী স্ত্রী দ্বারা সৃষ্ট মোটামুটি স্থায়ী একটি সংগঠন। সেখানে সন্তান সন্ততি থাকতেও পারে, নাও থাকতে পারে। তাহলে পরিবার হলো কি? পরিবার হলো একটি স্থায়ী সংগঠন যেখানে আমরা সকলেই বসবাস করি। এখন এই সমাজ এবং পরিবার সম্পর্কে আমরা মোটামুটি বলতে পারি যে সমাজ এবং পরিবার হচ্ছে একটি সার্বজনীন প্রতিষ্ঠান। পরিবার হলো সমাজের ভিত্তি যা সমাজের অস্তিত্বকে অটুট রাখে। এবার আসি পরিবারের শ্রেণীবিভাগ নিয়ে। আমরা জানি মানুষ একা বাস করতে পারে না। আদিকাল থেকেই মানুষ যখন দলবদ্ধ হয়ে বসবাস করতে শুরু করে তখন থেকে বিভিন্নভাবে বিভিন্ন রকম পরিবার গড়ে উঠেছিল। পৃথিবীর বিভিন্ন দেশে নানা ধর্মাবলম্বী গোত্রের লোকদের মধ্যে বিবাহ সম্পর্কিত রীতিনীতি আচার অনুযায়ী পরিবারে বিভিন্ন রূপ দেখা যায়। তো এই ছকের ভিতরে প্রথমে যে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ক্ষমতার মাত্রা অনুযায়ী তোমার পরিবার। তো এই পরিবার আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে পিতৃতান্ত্রিক পরিবার আর একটা হচ্ছে মাতৃতান্ত্রিক পরিবার।
পিতৃতান্ত্রিক পরিবার হলো পরিবারের ক্ষমতা ও বংশ পরিচয় পিতা স্বামী অর্থাৎ পুরুষের মাধ্যমে নির্ধারিত হয়। পিতৃতান্ত্রিক পরিবারের সকল দায়িত্ব পুরুষের উপরই ন্যস্ত থাকে বিধায় পরিবারের ভরণ পোষণ সকল দায়িত্ব পুরুষই বহন করে এবং তার যে বংশ পরম্পরায় পুরুষের পদবি সন্তানেরা গ্রহণ করে। এরপর হচ্ছে মাতৃতান্ত্রিক পরিবার। মাতৃতান্ত্রিক পরিবার হলো স্ত্রী লোকের উপর সমস্ত দায়িত্ব থাকে। পরিবারের সকল ক্ষমতা এবং নেতৃত্ব মা বা বয়স্ক স্ত্রী লোকের উপর ন্যস্ত থাকে। এটা সাধারণত আমাদের দেশে তেমন দেখা যায় না। এটা আমাদের নৃগোষ্ঠী অর্থাৎ গারো পরিবারে এই ধরনের পরিবার দেখা যায়। এরপরে হলো স্বামী স্ত্রী সংখ্যা অনুযায়ী তোমার শ্রেণী বিভাগ। এর মধ্যে প্রথমেই হচ্ছে এখানে 4টা ভাগ রয়েছে। একটা হচ্ছে এক পতিপত্নিক পরিবার, বহুপত্নিক পরিবার, বহুপতি পরিবার, গোষ্ঠী পরিবার। এক পতিপত্নিক পরিবারটা হচ্ছে একজন পুরুষ ও একজন স্ত্রী লোক যখন বিবাহ বন্ধনের মাধ্যমে পরিবার গঠন করে তখন তাকে এক পতিপত্নিক পরিবার বলে। এটা আমাদের দেশে সবচেয়ে বেশি প্রচলিত এবং জনপ্রিয়। এরপরে আছে বহুপত্নিক পরিবার। যখন একজন পুরুষ একের অধিক স্ত্রী লোক নিয়ে সংসার গঠন করে তখন তাকে বহুপত্নিক পরিবার বলা হয়। এটা আমাদের দেশে প্রচলিত আছে। অনেক সময় দেখা যায় কি যে স্ত্রী সন্তান না হওয়ার কারণে অক্ষমতা প্রতিপত্তি পুত্র সন্তানের আসে সাধারণত পুরুষেরা একাধিক স্ত্রী গ্রহণ করে। এরপরে হচ্ছে বহুপতি পরিবার। বহুপতি পরিবার হচ্ছে কি স্ত্রী লোকের একাধিক স্বামী থাকে। এ ধরনের পরিবার আমাদের সমাজে দেখা যায় না, যেটা অনেক আগেই অস্তিত্ব লোপ পেয়েছে। ভারতের কোনো কোনো স্থানে এ ধরনের পরিবার অস্তিত্বের কথা শোনা যায়, তবে এখন আর এর কোনো অস্তিত্ব নেই। এরপরে আছে গোষ্ঠী পরিবার। 2 বা ততোধিক পুরুষ বা স্ত্রী লোকের একত্রে বসবাসের ভিত্তিতে যে পরিবার গঠে ওঠে তাকে গোষ্ঠী পরিবার বলে। এটাকে আবার দলগত বিবাহ ভিত্তিক পরিবার বলে। এই ধরনের পরিবারও কিন্তু আমাদের দেশে আমাদের সমাজে এর কোনো অস্তিত্ব নাই। ইভেন এটা আদিকালে ছিল, কিন্তু এখন আর এই ধরনের পরিবার দেখা যায় না। এরপর আসি বাসস্থানের অধিকার অথবা বিবাহোত্তর বসবাসের স্থান অনুযায়ী পরিবারের প্রকারভেদকেও আমরা 4 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে পিতৃবাস, মাতৃবাস, নয়াবাস এবং দ্বৈতবাস। পিতৃবাসটা কি? পিতৃবাস হচ্ছে কি যে পরিবারের পাত্রী বিবাহের পর তার বাবার বাড়ি ছেড়ে স্বামীর বাসায় চলে যায় এবং স্বামীর গৃহে তার অধিকার গণ্য হয়। এই ধরনের পরিবার কিন্তু আমাদের দেশে অনেক বেশি। এরপর আছে মাতৃস্থান পরিবার। এ ধরনের পরিবারে হচ্ছে কি পাত্র বিয়ের পরে পাত্রীর বাড়িতে আসে। এটা কিন্তু আমাদের দেশে খুব কম দেখা যায়। সাধারণত নৃগোষ্ঠী অর্থাৎ উপজাতিদের মধ্যে দেখা যায়। মূলত আমরা যদি উপজাতীয়দের মধ্যে বলতে পারি গারো পরিবারে এই ধরনের মাতৃবাস দেখা যায়। নয়াবাস হচ্ছে কি যে ধরনের পরিবারে স্বামী স্ত্রী বিবাহের পর নতুন বাড়িতে তাদের দাম্পত্য জীবন শুরু করে। তারা অনেক সময় দেখা যায় কি বিয়ের পর স্ত্রী স্বামীর সাথে তার কর্মস্থলে চলে যায়, তাদের বাবার বাড়ি মার বাড়ি সবাইকে ছেড়ে তারা নতুন ভাবে নিজেদের বাসস্থান তৈরি করে। সেটাই হচ্ছে তাদের নয়াবাস। পাশ্চাত্য সমাজে এ ধরনের পরিবার সবচেয়ে বেশি দেখা যায়। বর্তমানে আমাদের দেশেও কিন্তু এই ধরনের পরিবারের দেখা যায়। দ্বৈতবাস হচ্ছে কি নবদম্পতি যদি কিছুকাল শ্বশুরালয় কিছুকাল বাবার বাড়িতে বসবাস করে তাহলে সে ধরনের পরিবারকে আমরা দ্বৈতবাস বলতে পারি। এরপরে আছে কি বংশমর্যাদা ও সম্পত্তির উত্তরাধিকার। এটা ওই ক্ষমতার মাত্রা অনুযায়ী যে পরিবারগুলো দেখেছিলাম অনেকটা সেরকমই, তবে এখানে বংশমর্যাদা আমরা তো জানি যে পিতৃতান্ত্রিক পরিবারের মধ্যে দেখা যায় বংশমর্যাদা এবং যে বাবার যে সম্পত্তি সেগুলো সবসময় বাবার কাছ থেকে তার সন্তান সন্ততিরা পেয়ে থাকে। সেই অনুযায়ী কিন্তু আমরা এই পরিবারকে 2 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে মানে বাবার কাছ থেকে সম্পত্তি বংশমর্যাদা পাবে, আর একটা হচ্ছে মাতৃস্থানীয় যেটা মাতৃস্থানীয় পরিবারের যে ফ্যামিলিটা সেটা পরিবারের সন্তানেরা মায়ের বংশমর্যাদা সম্পত্তি উত্তরাধিকার সূত্রে অর্জন করে, যেটা নাকি আমাদের সমাজে তেমন দেখা যায় না। ওই যে আগেই বললাম যে এটা সাধারণত উপজাতিদের মধ্যে বেশি দেখা যায়, আমরা বলতে পারি গারো উপজাতির মধ্যে দেখা যায়। এরপরে আছে যে পরিবারের আকার এবং কাঠামো। এটা হচ্ছে আমরা বলতে পারি কাঠামো কিরকম আকার হবে। একটা হচ্ছে একক পরিবার, যৌথ পরিবার এবং বিস্তৃত পরিবার। একক পরিবারটা কি
একক পরিবার হচ্ছে কি, এটাকে আমরা অনুপরিবারও বলতে পারি, যে পরিবারের স্বামী স্ত্রী এবং তাদের সন্তান নিয়ে পৃথকভাবে বসবাস করে। এই ধরনের পরিবার সাধারণত শহরাঞ্চল অনেক বেশি দেখা যায়, এবং দেখা যায় কি চাকরির সূত্রে অথবা অর্থনৈতিক সমস্যার কারণে পরিবারের সংখ্যা, এই ধরনের সংখ্যা ক্রমশই বেড়ে চলছে। তো আমরা একক পরিবারটা বেশি দেখতে পাচ্ছি এখন। যৌথ পরিবার, যেখানে নাকি পিতামাতা, ভাই বোন, স্ত্রী, সন্তান সন্ততি সহ একত্রে বসবাস করলে পরিবারকে যৌথ পরিবার বলে। এই ধরনের পরিবারে তোমার চাচা চাচি, তাতে সন্তান সন্ততি, দাদা দাদি সকলেই এখানে বসবাস করে। বিস্তৃত পরিবারটা কি? বিস্তৃত পরিবার হচ্ছে যৌথ পরিবারের একটা বড় রূপ, যেখানে স্বামী স্ত্রী, বিবাহিত পুত্রগণ, তাদের পরিবার, অবিবাহিত পুত্র কন্যা, পুত্র পৌত্রী সবাই এখানে বসবাস করে। এরপরে আছে পাত্র পাত্রী নির্বাচনের ভিত্তিতে পরিবার। এই পরিবারটা দুই ভাবে ভাগ করা হয়, একটা হচ্ছে বহির্গোত্র পরিবার, একটা হচ্ছে অন্তর্গোত্র পরিবার। বহির্গোত্র পরিবারটা হচ্ছে কি, যে ব্যক্তি তার নিজস্ব গোষ্ঠী বা গোষ্ঠীর বাইরে বা নিজেদের যে কাস্ট আছে সেটার বাইরে তারা বিয়ে করে, সেটাই হচ্ছে কি বহির্গোত্র বিবাহ ভিত্তিক। আর অন্তর্গোত্রীয় হচ্ছে কি, যে নিজেদের প্রচলিত সমাজ, প্রচলিত রীতিনীতি অনুযায়ী নিজেদের গোত্রের ভিতরে পাত্র পাত্রী তারা নিজেরা খুঁজে নেয়, এবং মানে এখানে তারা বলতে চায় যে নিজ গোত্রের রক্তের বিশুদ্ধতার জন্যই তারা নিজেদের গোত্রের ভিতরে বিবাহ করে। এই ধরনের পরিবারকে আমরা অন্তর্গোত্র বিবাহ ভিত্তিক পরিবার বলি। সাধারণত বাংলাদেশে হিন্দু সমাজে স্বজাতি বর্ণের মধ্যে পাত্র পাত্রী নির্বাচন করতে দেখা যায়। এখন আসি আমরা 3 নম্বরে, যে শিশুর সুষ্ঠু বিকাশে একক ও যৌথ পরিবারের তুলনামূলক বিশ্লেষণ অথবা সুবিধা অসুবিধা। এখানে দেখো শ্রেণী বিভাগের ভিতরে আমি মোটা করে লিখেছি একক পরিবার এবং যৌথ পরিবার। আমরা আগেই বলেছি একক পরিবার কি, যৌথ পরিবার কি। তো একক পরিবারে শিশুদের সুষ্ঠু বিকাশের জন্য কিছু সুবিধা অসুবিধা রয়েছে, সেগুলো আমরা এখন বলছি। যে প্রথমে বলি যে একক পরিবারের সুবিধাটা কি। সুবিধা হচ্ছে কি, একক পরিবারে যারা বসবাস করে তাদের মত প্রকাশে প্রাধান্য থাকে, স্বাধীনতা থাকে। তারপর উপার্জনকারী যিনি উপার্জন করবে তার নিজ পছন্দ অনুযায়ী খরচ করতে পারে। এখানে মনোমালিন্য, ঝগড়া বিবাদ কম হয়। সন্তানের সাথে বাবা মার একটা ভালো সম্পর্ক হয়, ফলে যে কোনো সমস্যার সমাধানে বাবা মাকে সন্তানরা কাছে পায়। অসুবিধাগুলো হলো যে খেলার সাথী বা জিনিস ভাগ করার কেউ থাকে না বলে এরা স্বার্থপর, আত্মকেন্দ্রিক হয়। শিশুরা নিরাপত্তাহীনতায় ভোগে, ফলে তাদের সুষ্ঠু বিকাশ হয় না। বাবা মা দুজনেই চাকরিজীবী হলে তাদের সন্তান রক্ষণাবেক্ষণ এবং লালন পালনে অন্যের উপরে নির্ভর করতে হয়। বিপদে আপদে সাহায্য করার মতো কেউ থাকে না। তারপরে হচ্ছে তাতে হয় কি, শিশুরা অসহায় বোধ করে, ফলে শিশুর সুষ্ঠু বিকাশ হয় না। এরপরে আসি যৌথ পরিবার। আমরা জানি যৌথ পরিবারের লোক সংখ্যা অনেক বেশি থাকে, তাই এখানে অর্থনৈতিক সচ্ছলতা থাকে। শিশু লালন পালনের সমস্যা হয় না। আয়ের উৎস একাধিক হওয়াতে অর্থনৈতিক অসচ্ছলতা শিশুর উপরে পড়ে না, ফলে শিশুর চাহিদা ঠিকমতো পূরণ হয়। যৌথ পরিবারে শিশুর একাকিত্ব ভোগে না, মানসিক স্বাস্থ্য ভালো থাকে, সামাজিক যোগাযোগ বেশি হয়। বাবা মা চাকরি বাকরি করলেও সন্তানের লালন পালনে, রক্ষণাবেক্ষণে তাদের কোনো সমস্যা হয় না। যৌথ পরিবারে সন্তানেরা বড়দের সম্মান এবং ছোটদের স্নেহ করতে শেখে। সকলে এক মিলেমিশে থাকে বলে তারা কাজ করে নেওয়ার মন মানসিকতা তৈরি করে, যা শিশু সুষ্ঠু বিকাশে সহায়তা করে। এরপর আসি, এর এত সুবিধা থাকা সত্ত্বেও যৌথ পরিবারে কিছু অসুবিধা রয়েছে। সেটা হচ্ছে পরিবারের সদস্য সংখ্যা বেশি হওয়ার কারণে পারিবারিক দ্বন্দ্ব ও অসন্তোষ শিশুর বিকাশকে বাধাগ্রস্ত করে। ব্যক্তিগত সুবিধা না থাকার কারণে অনেক সময় শিশুর চাহিদা বাদ পড়ে যায়। শিশু সাহায্যকারী লোকজন বেশি হওয়াতে তারা স্বাবলম্বী হয়ে উঠতে পারে না, অন্যের উপরে নির্ভর করতে হয়। এতে হয় কি, যে শিশুদের মানসিক বিকাশে বাধাগ্রস্ত হয়। শিশু সাহায্যকারী সংখ্যা বেশি হওয়াতে শিশুরা স্বাবলম্বী হয়ে গড়ে ওঠে না। তারপরে হয় কি, যে গৃহিণীদের মধ্যে যৌথ পরিবারে সাংসারিক কাজ নিয়ে মনোমালিন্য এবং বিভেদ সৃষ্টি হয়। এতে পরিবারের অশান্তি দেখা যায় এবং শিশুর মনে এর প্রভাব বিস্তার করে। এরপরে আসি পরিবারের বৈশিষ্ট্য। এখন এই যে পরিবারের বৈশিষ্ট্য, যে কি কি বৈশিষ্ট্য থাকলে পরে আমরা সেটাকে পরিবার বলতে পারি।
তো আমরা জানি যে সভ্যতার অগ্রগতির সাথে সাথে সমাজের রূপ কাঠামো ইত্যাদি অগ্রগতি হয়েছে, ফলে পরিবারেরও কিছু পরিবর্তন এসেছে। তো কি কি এই বৈশিষ্ট্যগুলো, যেমন এর নির্দিষ্ট বাসস্থান থাকতে হবে, যে আমরা একটা বাসস্থান না থাকলে সেখানে কিন্তু পরিবারের লোকজন মানে থাকতে পারবে না, সেজন্য তাদের একটা নির্দিষ্ট বাসস্থান থাকতেই হবে। সদস্য সংখ্যা, যেমন স্বামী স্ত্রী অবশ্যই থাকবে, সেখানে তাদের সন্তান সন্ততি থাকতেও পারে আবার নাও থাকতে পারে। পরিবারের স্থায়িত্ব হচ্ছে পরিবারের একটি বড় বৈশিষ্ট্য। এরপর আছে সংঘবদ্ধতা। পরিবার হলো সমাজের সংঘবদ্ধ জীবনের বিশ্বজনীন রূপ। পরিবারের সদস্যদের মধ্যে সংঘবদ্ধ মনোভাব থাকতে হবে। সার্বজনীনতা, পরিবারের অস্তিত্ব হচ্ছে সার্বজনীন। মানব সভ্যতার বিকাশের প্রতিটি পর্যায়ে পরিবারের অস্তিত্ব পরিলক্ষিত হয়। মানুষ মাত্রই পারিবারিক জীবনের সাথে সম্পর্কযুক্ত। বংশ সংরক্ষণ, পরিবারের অন্যতম বৈশিষ্ট্য হলো বংশ সংরক্ষণ। একমাত্র পরিবারের মধ্যেই যৌন প্রক্রিয়ার মাধ্যমে সন্তানাদি জন্মদানের প্রক্রিয়া সংঘটিত হয়। অতএব বংশ সংরক্ষণের উদ্দেশ্যেই পরিবার গঠিত হয়। সহানুভূতিশীল, পরিবারের পরস্পরের মধ্যে সহানুভূতিশীল ভালোবাসা, স্নেহ, সম্মান ইত্যাদি থাকা উচিত। এবং এই পারিবারিক আবেগগুলো না থাকলে কিন্তু পরিবার সংগঠিত হতে পারে না। গঠনমূলক মনোভাব, পরিবারের সদস্যদের মধ্যে গঠনমূলক মনোভাব অবশ্যই থাকতে হবে, অর্থাৎ পরিবারের পরস্পরের সাথে সদস্যদের সাথে পারস্পরিক যে জীবনযাত্রা সেগুলা চালাতে হলে পারিবারিক বন্ধনটা অবশ্যই সুদৃঢ় করতে হবে। এজন্য আমাদের মানসিক অভ্যাস ব্যক্তিকে প্রভাবিত করে। এরপর হচ্ছে আবেগময় ভিত্তি। পরিবারের অনেকগুলো বৈশিষ্ট্যের মধ্যে আবেগীয় বৈশিষ্ট্যটা একটি প্রধান বৈশিষ্ট্য। এখানে একে অন্যের দুঃখ সমবেদনা জ্ঞাপন করে। এরপরে আছে সামাজিক নিয়ম কানুন, পারস্পরিক বিশ্বাস এবং নির্ভরশীলতা থাকতে হবে, কার্যবিভাগ পালন করতে হবে, রুচির মিল থাকতে হবে। তারপর হচ্ছে বংশরক্ষা। পরিবারের অন্যতম বৈশিষ্ট্য হলো বংশরক্ষা। এই গেল আমাদের পারিবারিক বৈশিষ্ট্য। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ছাত্রীবৃন্দ, আমার এতক্ষণ আমি পরিবারের কাঠামো সম্পর্কে বলছিলাম, পরিবারের বৈশিষ্ট্য পর্যন্ত তোমাদের সাথে আলোচনা করেছি। এই অধ্যায়টা যেহেতু অনেক বড়, সেহেতু আমরা পরবর্তী আর একটা ভিডিওতে তোমাদের বাকি যে অংশটা সেটা আমি তোমাদের সাথে আলোচনা করব। তো সেই পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। ধন্যবাদ।